বহুল প্রতীক্ষার পরে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিল্লা নূর ও জাকিয়া বাড়ি মম অভিনীত বনলতা এক্সপ্রেস মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। অনেকজনের রিকোয়েস্টে সিনেমাটি হলে গিয়ে দেখে তারপরে এসে ট্রেইলার দিয়ে এক্সপ্লেইন করছি। এর জন্য সবসময় কথার সাথে সিনের মিল নাও থাকতে পারে, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর বনলতা এক্সপ্রেসের জোয়ারে গা ভাসাতে হলে তোমাকে অবশ্যই প্রেক্ষাগৃহে যেতেই হবে। সিনেমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমরা হলে গিয়ে সিনেমাটি দেখবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা ভার্সিটি পড়ুয়া ছাত্র রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে। গলায় মাফলার, চেহারা বাচ্চা বাচ্চা, হাতে একটা লাগেজ। ছেলেটার নাম জাফর। সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। সে তার ফ্রেন্ডকে নিয়ে রাজশাহী যাবে পরীক্ষা দেওয়ার জন্য। অবশ্য পরীক্ষা দেওয়াটা ওদের মূল বিষয় নয়। সে যেতে চাচ্ছে আসলে রুবির জন্য। রুবি আসলে তার ব্যাচমেট। জাফর রুবিকে অনেক পছন্দ করে, কিন্তু তার সাহসটা অনেক কম। সে মেয়েদের সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতে পারে না। তাকে দেখে বিভ্রান্ত মনে হচ্ছে। সে যাবে কি যাবে না বুঝে উঠতে পারছিল না। ঠিক সে সময় একটা ছেলে স্টেশনে দৌড়ে প্রবেশ করে। ছেলেটা তার বন্ধু। জাফর তখন তাকে জিজ্ঞেস করে, তুই এত লেট করলি কেন? তার দেরি হয়ে যাওয়ার জন্য বন্ধু জাফরের কাছে সরি বলে। তখন জাফর বলে, তোর জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানিস? বন্ধু আবারও তার কাছে মাপ চায়। এরপর জিজ্ঞেস করে, তোর হাতে এত বড় লাগেজ কেন? রুবি দেখলে তো মনে করবে তুই আর আমি মনে হচ্ছে হানিমুনে যাচ্ছি। তারপরে ওর বন্ধু কোনো কথা না শুনেই হেঁটে চলে যাচ্ছিল। পেছন ঘুরে দেখলো যে জাফর এখনো দাঁড়িয়েই আছে। বন্ধু তখন জিজ্ঞেস করে, কিরে যাবি না? জাফর তখন অনেক দ্বিধা নিয়ে বলে, বুঝে উঠতে পারছি না কি করব। একবার মনে হচ্ছে যে বাসায় ফিরে যাই। বুয়েটে আমার সিট তো কনফার্ম। বন্ধু তখন তাকে বলে, জাফর তুই তো জানিস আমরা কেন রাজশাহী যাচ্ছি। তুই যাতে রুবিকে প্রপোজ করতে পারিস সেজন্যই কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি। এই সুযোগটা যদি তুই মিস করে ফেলিস তাহলে কিন্তু আর ফিরে পাবি না। পরে দেখা যাবে তুই এক ভার্সিটিতে আর রুবি অন্যটাতে। জাফর তখন বলে, তুই সবকিছুতেই মজা নিস। তুই বন্ধু হয়ে কোথায় আমাকে সাপোর্ট করবি, উল্টো তুই আমার সাথে মজা নিস। আমার মনে হয় যে তুই আমার বন্ধুই নয়। বন্ধু তখন বলে, ছোট থেকে বড় হতে হতে যখন আমাদের বন্ধুদের মধ্যে তুই সবচেয়ে ভালো ছাত্র হয়ে গেলি, তখন সবাই তোকে ছেড়ে চলে গেলেও আমি কিন্তু তোকে ছেড়ে যাইনি জাফর। আর এমনকি আজকেও তোকে আমি একা ছাড়বো না। বন্ধুর এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায় জাফর। দুই বন্ধু একে অন্যকে জড়িয়ে ধরে। তারপর আবারও চলতে শুরু করে। এর পরের দৃশ্যে গায়ে কোট আর গলায় মাফলার দিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করছে একজন সুদর্শন ছেলে। তাকে দেখে একজন মেয়ে হঠাৎ করেই তার দিকে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, এটা কি স্লিপিং বার্থ? মেয়েটাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেটি। গোলাপি শাড়ি পরা সেই সুন্দর মেয়েটিকে দেখে তার মুখ থেকে কোনো কথাই বের হয় না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর মেয়েটি হেঁটে চলে গেলে তার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর কাহিনীটা শিফট হয়ে চলে যায় একটা পরিবারের দিকে, যেখানে আছে একজন অন্তঃসত্ত্বা স্ত্রী, একজন বদমেজাজি জামাই আর তাদের ছোট্ট মিষ্টি একটা বাচ্চা মেয়ে। তারপর তারা বগি খুঁজতে খুঁজতে একটা বগিতে উঠতে যায়। বাচ্চার বউকে তুলে দিয়ে লোকটা নিজে ঢুকতে গেলেই পেছন থেকে একজন ডাক দেয় ওকে, ভাই লাইটার হবে? বদমেজাজির লোকটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কিছু না বলেই ট্রেনে উঠে যায়। ছেলেটা কিছু না বলেই বিভ্রান্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। হয়তোবা লোকটার থেকে এমন অভদ্রতা সে একদমই প্রত্যাশা করেনি। এরপরই বাজে হুইসেলের শব্দ। এখনই ওদের ট্রেনটা ছেড়ে দেবে। আর ঠিক তখনই দেখা যায় চারজন লোক ঢুকছেন কাঁধে একটা লাশের কফিন নিয়ে। এই লাশটি কার এবং কি তার পরিচয়, কেনই বা সে এই ট্রেনে, সেটি এই লাশটা নিজেও জানে না। এই লাশটার অবশ্য একটা পেছনের গল্প রয়েছে। সবার মতো এই লাশটাও একটা ট্রেনেরই যাত্রী। সে নিজেই তার গল্প বলতে শুরু করে। বেঁচে থাকতে জীবনে সবসময় লেট করে সব জায়গাতে যেতাম। মরে যাবার পরেও কোনো চেঞ্জ হয়নি। এখানেও আসলাম লেট করে। হুইসেল তো পড়ে গেল, কিন্তু এখনও সেই সুদর্শন ছেলেটার সিগারেট জ্বালানো আর হলো না। ছেলেটার নাম আশাব। এর মাঝে কাঁচা পাকা চুলের ছোটখাটো একজন মানুষ এসে তাকে সাহায্য করে। ম্যাচের বক্স থেকে কাঠি দিয়ে তার সিগারেটে আগুন ধরিয়ে দেয়। আবেগে তো আশাব লোকটাকে জড়িয়ে ধরে। তারপর গিয়ে ট্রেনে উঠে পড়ে। আসলে এই ছোটখাটো লোকটাই ছিল এই ট্রেনের নামকরা পকেটমার। সেই সুযোগেই আশাবের মানিব্যাগটি মেরে দিয়েছে। ট্রেনে আর অন্য 5 জনের মতো সবার সাথে যাচ্ছে একজন ভিআইপি, যিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তিনিই নন, ওনার সাথে আছেন তার স্ত্রী শালিকা আর তার হবু জামাই ফয়সাল। মন্ত্রীর সাথে আছে স্যুট টাই পরা তার বিশিষ্ট সহকারী। আর তাদের জন্য আছে একজন ক্যামেরাম্যান আর একটা ব্যান্ড দল। অতপর ট্রেনটি ছেড়ে দেয়। এরই মাঝে গোলাপি শাড়ি পরা সেই তরুণী মেয়েটা তার কামরায় ঢুকে পড়ে। ওর নাম চিত্রা। দরজা খোলার সাথে সাথেই একরাশ দম বন্ধ করা ধোঁয়া তার নাকে গিয়ে ঢোকে। কাশতে কাশতে সে রুমে ঢুকে দেখে
কাঁচা পাকা চুলদারির এক ভদ্রলোক বগির সিটে আরাম করে জানালায় হাত দিয়ে ভর করে 2 পা ওপরে তোলে বসে আছে। এই দৃশ্যটা দেখে চিত্রা রেলের একজন অ্যাটেন্ডেন্টসকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে পেল না। তার স্পষ্ট মনে আছে যে তার বান্ধবীকে দিয়ে সে একটা ফার্স্ট কেবিন বুক করিয়েছিল, যেখানে তার একাই থাকার কথা। তবুও কেন এই বুড়ো লোকটা সেখানে বসে আছে সে কিছুই বুঝতে পারে না। এরই মাঝে একজন অ্যাটেন্ডেন্ট এসে পৌঁছে। তাকে দেখে চিত্রা বলে, এখানে স্লিপিং বার্থে এই লোক সিগারেট ধরিয়েছে কেন? অ্যাটেন্ডেন্ট বলে, ম্যাম, এখনই দেখছি। এই বলে সে চিত্রার লাগেজ নিয়ে ঢুকেই দরজা লাগিয়ে বুড়োকে জিজ্ঞেস করলো, কেবিনের ভেতরে সিগারেট খাওয়া মানা, এটা কি আপনি জানেন না? বুড়ো লোকটা তখন তার দিকে না তাকিয়ে এই মানিব্যাগটা বার করে 1000 টাকার একটা নোট ধরিয়ে দেয়। এই 1000 টাকার নোটটা হাতে পেয়ে অ্যাটেন্ডেন্টের চোখ চকচক করে উঠল। পকেটে টাকাটা ঢুকিয়ে বাহিরে বেরিয়ে এসে বলে, ম্যাডাম মুরব্বী মানুষ, আর কয়টা দিনই বা সে বাঁচবে? উনি যা করছে করুক না, আপনি একটু দেখেন অন্য কেউ আপনার সঙ্গে কেবিন চেঞ্জ করতে চায় কিনা। এটা বলেই সেখান থেকে চলে যায় ওই অ্যাটেন্ডেন্ট। বুড়ো লোকটার লুঙ্গির নিচ দিয়ে হাঁটু পর্যন্ত বেরিয়ে আসে, ওর পা ভর্তি ছিল চুল। এই দৃশ্যটা দেখে চিত্রার একদম যেন বমি চলে এসেছিল। সিটে বসার পরে ওদের মধ্যে কিছু কথাবার্তা চলে। মেয়েটা তাকে বলে, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারি না। বুড়ো বলে, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? তুমি কি আমার রুমমেট? চিত্রা জানায়, জি। বুড়ো বলে, ভালো সমস্যা হলো তো, আমি সিগারেটে টান না দিয়ে একদম থাকতেই পারি না। চিত্রা তখন তাকে পরামর্শ দেয় উনি যেন করিডোরে গিয়ে খায়। তখন বুড়ো তাকে জানায়, আমার শরীরটা খুব একটা ভালো নয়, পুরো শরীরে ব্যথা, খুব একটা হাঁটাহাঁটি আমি করতে পারি না। প্রত্যেকবার সিগারেট খাওয়ার জন্য করিডোরে যাওয়া এবং আসা আমার পক্ষে একদমই সমস্যা। যাই হোক, তোমার নামটা কি? চিত্রা তখন তার নামটা জানায়। এটা শুনে বুড়ো বলে ওঠে, ও চিত্রা, এটা তো একটা নদীর নাম। তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার নাম চিত্রা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল আড়িয়াল খা। এই কথাটা শোনা মাত্রই চিত্রা খানিকটা রাগান্বিত চোখে তাকায় সেই বুড়োর দিকে। বুড়ো তখন আবার ওকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো চিত্রা নামের অর্থ কি? চিত্রা জানায়, আমি জানি না, তবে চিত্রা অবশ্য তার নামের অর্থটা জানে। বুড়োটাকে অর্থ বলতে তার একদমই ইচ্ছা করছিল না। চিত্রা আসলে একটা নক্ষত্রের নাম। বুড়োটা তখন বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন ছাত্রী, তোমার ব্যাগে ঢাকা ইউনিভার্সিটির লোগো, পড়াশোনা করো তুমি? চিত্রা তখন জানায়, হ্যাঁ আমি স্টুডেন্ট। বুড়ো বলে, কি পড়ছো? চিত্রা জানায়, আমি ফিজিক্স নিয়ে পড়ছি। বুড়ো তখন আবারও জিজ্ঞেস করে, কোন ইয়ারে? চিত্রা এবার বলে, আমি 3rd ইয়ারে পড়ি। বুড়ো তখন আবারও জিজ্ঞেস করে, ইউনিভার্সিটি খোলা না? এবার খানিকটা বিরক্ত হয়ে যায় চিত্রা আর উত্তর দেয়, হ্যাঁ খোলা। আসলে বুড়ো শুধু প্রশ্নের ওপরে প্রশ্নই করে যাচ্ছিল। সে আবারও বলে ওঠে, আচ্ছা তোমার ইউনিভার্সিটি তো খোলা, তাহলে তুমি যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে তুমি কেন ঘোরাঘুরি করছো? এগুলোতে অনেকটাই রেগে যায় চিত্রা, আর কিছু না বলেই বাইরে বেরিয়ে যেতে থাকে। এরপর সিট থেকে উঠতে গিয়ে একটা বাড়ি খায়। এর পরের দৃশ্যে দেখা যায় সিগারেটটা শেষ করে আশাব তার মায়ের কাছে এসে বসেছে। তখন তার মা বলে ওঠে, এত দুর্গন্ধ কিসের রে? আসলে আশাব পেশায় একজন ডাক্তার, তার মাকে নিয়ে সে ট্রেনে করে যাচ্ছে। এটার অবশ্য একটা উদ্দেশ্য আছে। তার মা একজন সাইকিয়াট্রিক পেশেন্ট, মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে। তার মায়ের সন্দেহ তার ছেলে নেশার নারীতে আসক্ত। তার মা তখন বলতে থাকে সে শুধু সিগারেট না মদও খায়। এই মা ছেলের কথাবার্তার এক পর্যায়ে আশাব তার মায়ের উপরে রেগে যায় আর কেবিন ছেড়ে উঠে চলে যায়। তখন তার মা জিজ্ঞেস করে, তুই কই যাচ্ছিস? আশরাফ বলে, আজকে সারা রাত ভোরে আমি মদ খাবো, আপনি আসবেন? এটা বলেই সেখান থেকে খানিকটা রাগান্বিত হয়ে বেরিয়ে যায়। আশাবের সাথে চিত্রার দেখা হয় ট্রেনের লাঞ্চ কেবিনে। সে টেবিলে বসে চা খাচ্ছিল। আশা পেশায় ডাক্তার হলেও তার ম্যাজিক দেখাতে ভীষণ ভালো লাগে। সে মানুষকে ম্যাজিক দেখে হতমম্ব করতে খুব পছন্দ করে, তাই সে সবসময় তার সাথে তাসের কার্ড আর কয়েন নিয়ে ঘোরে। চিত্রাকে মন খারাপ করে টেবিলে বসে থাকতে দেখে ওর কাছে যায় আশাব। তখন চিত্রাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি আপনার সামনের চেয়ারটাতে বসতে পারি? ওর কথাটা শুনে সামান্য হকচকিয়ে যায় চিত্রা। চিত্রা আসলে ছেলেদের সঙ্গে খুব একটা কথা বলে না, তারপরেও সৌজন্যতার খাতিরে ওকে এখানে বসতে বলে। চেয়ারে বসেই সে বলে, আমার নাম আশাব, মাকে নিয়ে আমি দেশের বাড়িতে যাচ্ছি। চিত্রা এখন কি উত্তর দিবে বুঝে উঠতে না পেরে শুধু বলে, ও আচ্ছা। আশাব তখন বলে, আপনি ম্যাজিক দেখবেন? চিত্রা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচকে জানায়। আশাব তখন একে একে ওকে দুটো ম্যাজিক দেখায়, একটা কার্ডের আর একটা কয়েনের। সে নিজের হাতের মধ্যে একটা কয়েন গায়েব করে তারপর চিত্রার কানের পেছন থেকে সেটা নিয়ে আসলো। আর এই পুরো ম্যাজিক দেখানোর সময় সে অনর্গল কথা বলছিল, কোনো প্রকার কোনো থামাথামি নেই। তাকে দেখে চিত্রা প্রশ্ন করে, ম্যাজিশিয়ানরা তো মনের কথা বলতে পারে, আপনিও কি তাই পারেন? তাকে অবাক করে দিয়ে আশাব বলে ওঠে, আপনি এখন ভাবছেন এই লোকটা এত কথা কি করে বলে? এই কথাটা শুনে খানিকটা চমকে যায় চিত্রা, কিন্তু বাহিরে ব্যাপারটা সে প্রকাশ করে না। আসলে লোকটা ঠিকই ধরেছে। ট্রেনে ওঠার পর থেকেই প্রথমবার চিত্রার খানিকটা ভালো লাগছে।
আশাব তখন বলে, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আমার মায়ের সঙ্গে একটা কামরায় আপনি থাকতে পারেন, আর আমি চলে যাব আপনার কামরায়। এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায় চিত্রা। আশাবও বলে, সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবেন। পরে দেখা গেল যে সুতোর জাল ছিঁড়ে আপনি লোহার জালে গিয়ে পড়লেন। আমার মা কিন্তু বেশিরভাগ সময় বিরক্তিকর। আপনি যদি আমার মায়ের সঙ্গে থাকেন তাহলে সবচাইতে বেশি উপকৃত হব আমি। আমাকে আর মায়ের চিৎকার হইচই শুনতে হবে না। তবে মা অবশ্য আপনার সঙ্গে ওরকম চিৎকার করবেন না। তখন চিত্রা বলে ওঠে, আমার শুধু ওই রুমটা থেকে বের হলেই হবে। বুড়ো লোকটার সিগারেটের গন্ধে আর টিকতে পারছি না। আশাবের সাথে চিত্রার চুক্তি হলো এবার তারা কেবিন অদল বদল করবে। আশাব চলে যায় চিত্রার কেবিনে, আর চিত্রাকে যায় আশাবের কেবিনে। কেবিনটাতে ঢোকার আগেই চিত্রা একবার ভয়ে ভয়ে উকি দেয়। আশাবের মা সাজেদা এটা দেখে চেঁচিয়ে ওঠে যে কে উকি দিল। ভয়ে সেখান থেকে চিত্রা মাথাটা সরিয়ে নেয়। সাজেদার পর দরজাটা লাগিয়ে দেয়। তারপরে চিত্রা আবার দরজায় ঠকঠক করে নক করে। সাজেদা তখন জিজ্ঞেস করে, কে? দরজা আবার খানিকটা ফাঁক করে চিত্রা বলে, আসবো। সাজেদা তখন অবশ্য তাকে ভেতরে আসতে বলে, আর জানায়, তোমার নাম চিত্রা? আশাব বলেছে তোমার কথা যে তুমি আমার সাথে থাকবে। তুমি এখানে থাকাতে আমার কোনো অসুবিধা নেই। তখন গিয়ে বসে পড়ে চিত্রা। সাজেদা চিত্রার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। এত সুন্দর মেয়ে যেখানে সেখানে দেখা যায় না। আর সাজেদা তার ছেলের জন্য এত সুন্দরী একটা মেয়ে খুঁজছিল, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর ওর ছেলের জন্য মেয়ে খুঁজতে গিয়ে কখনো যদি সুন্দরী মেয়ে পেয়েও যায়, তারপরে জানতে পারে যে হয়তোবা মেয়ের অন্য কারোর সাথে প্রেম আছে। আজকালকার মেয়েরা প্রেম ছাড়া একদমই থাকতে পারে না। সাজেদার ওর পাশে বসা মেয়েটাকে খুবই পছন্দ হচ্ছে। তখন তিনি মনে মনে ভাবতে থাকেন হয়তোবা এই মেয়েটা বিবাহিতা বা সেও প্রেম করে। তখন সাজেদা ওকে কিছু প্রশ্ন করবেন বলে মনস্থির করেন। আসলে রূপবতী কোনো মেয়েকে দেখলেই তাকে বিভিন্ন প্রশ্ন করত সাজেদা। সাজেদা জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়েছে? চিত্রা জানায়, না। সাজেদা জিজ্ঞেস করে, বিয়ের কথাবার্তা চলছে? চিত্রা বলে, না। সাজেদা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল। চিত্রা যেন কোনো কিছুতে আর শান্তি পাচ্ছিল না। সাজেদা অনেক প্রশ্ন করতে থাকে চিত্রাকে, সেগুলো সব ঠিকঠাক জবাব দিচ্ছিল চিত্রা, কিন্তু অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল। তারপর সাজেদা ইমোশনাল কিছু কথা বলতে থাকেন। জানো মা, আমার ছেলের বাবা নেই। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি, আর এখন সে আমার কথাই শোনে না। ও একদম একটা বজ্জাত ছেলে। ও সিগারেট খায়, নেশা করে, আর মেয়ে নিয়ে ফুর্তিও করে। তখন চিত্রা বলে ওঠে, আন্টি, আমার মনে হচ্ছে আপনি আপনার ছেলেকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন। উনি হয়তো বা আপনি যেমনটা বলছেন এতটা খারাপ নয়। এদিকে দেখা যায় আশাব চিত্রার ছেড়ে দেওয়া কেবিনটার সামনেই দাঁড়িয়েছিল। আশাব সেখানে দাঁড়ানো মাত্রই বুড়ো লোকটা বলে ওঠে, আপনি কি সেই ডাক্তার যার আমার সঙ্গে থাকার কথা? আশাব জানায়, হ্যাঁ। বুড়োটা বলে, আপনি নাকি ম্যাজিশিয়ান, তাহলে বলেন তো আমি কে? আশাব জানায়, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। আপনি অঙ্ক করছেন। এই বয়সে শিক্ষক ছাড়া কারো অঙ্ক করার কথা নয়। আপনার ব্যাগ থেকে বাহিরের দিকে পোস্টকার্ড বেরিয়ে আছে, তার মানে আপনি দেশের বাইরে থেকে এসেছেন। তখন বুড়োটা বলে ওঠে, অল্প দেখে বেশি বুঝতে পারা একটা গুণ। সবার মধ্যে এই গুণটা থাকে না। আশাব আর কিছু বলে না। লোকটি তাকে জিজ্ঞেস করে, কয়টা বাজে? আশাব বলে, 9:10। বুড়ো এবার বলে, সর্বনাশ, নেশার সময় হয়ে গেছে। আসুন তো কামরায় যাই, আপনার সঙ্গে একটু পরিচিত হই। আর ওই মেয়েটাকেও দরকার। আমার ঘর থেকে তার জিনিসপত্র তো নিয়ে যেতে হবে। সে তো থাকবে আপনার মায়ের সঙ্গে। তখন বুড়োটা বলে, আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি ওর সুটকেসটা নিয়ে আপনার মায়ের রুমে রেখে আসুন। আমি চাই না সেই মেয়েটার এই রুমের মধ্যে ঢুকুক। আমি এখন মদ্যপান করবো, এই দৃশ্যটা যদি মেয়েটা দেখে তাহলে একদমই ওর ভালো লাগবে না। আশাব বলে, আচ্ছা আপনি মদ্যপান করেন? বুড়োর লোকটা বলে, হ্যাঁ, আপনার কি কোনো অসুবিধা আছে? তারপর বুড়োটা লাল পানি খাচ্ছিল আর ওরা দুজনে কথাবার্তা বলছিল। আশাব নিজের পরিচয়টা ওকে দেয়, আর তার পরিচয়টা জানতে চায়। তখন বুড়ো লোকটা বলে ওঠে, আমি আসলে দৈত্য। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আশাব তখন বলে, আপনার একদমই মদ খাওয়া উচিত নয়। এটা খাওয়ার সাথে সাথে আপনি নিজেকে দৈত্য ভাবতে শুরু করেছেন। কিন্তু বুড়োটা বলে ওঠে, আপনি কিন্তু 3 নাম্বার প্যাক খাচ্ছেন, আর আমার এটা দিয়ে 6টা চলছে। তখন আশাব বলে, আমি কিন্তু খুব একটা মদ টদ খাই না, মাঝে মধ্যে খাই। এইটাই তো আমার বেশি হয়ে গেছে, আর আমি খেতে পারবো না। তখন বুড়োটা বলে ওঠে, 4 কিন্তু একটা স্পেশাল সংখ্যা। এই মহাবিশ্বের অনেক কিছুই কিন্তু 4 দিয়ে হয়। পিথাগোরাসের উপপাদ্যও কিন্তু এই 4এই আবদ্ধ। তখন আশাব বলে, আচ্ছা আপনার কথাটা আমি বুঝতে পারছি যে 4 প্যাক যদি আমি না নিই তাহলে অনেক বড় অপরাধ হয়ে যাবে। তাহলে আরেক প্যাক আমি নিয়ে নিচ্ছি। অন্যদিকে দেখা যায় মন্ত্রী সাহেব ট্রেনের বিশেষ কেবিনে স্ত্রীকে নিয়ে দিব্যি একান্ত সময় কাটাচ্ছেন। তারা একে অপরকে জড়িয়ে ধরে আসেন, যেন বাহিরের পৃথিবীর কোনো কোলাহল তাদের স্পর্শ করতেও পারছে না। ওদের কোনো সন্তান নেই, কিন্তু এই নিয়ে তাদের মনে কোনো আক্ষেপও নেই, কারণ তাদের দুজনের একে অপরের প্রতি ভালোবাসা অত্যন্ত গভীর। তখন মন্ত্রীরা হাসতে হাসতে বলতে থাকে, লোকজন বলাবলি করে যে এই বাঁদরের মালায় মুক্তোর মালা খেয়ে দিল। এটা শুনে ওর স্ত্রী সুরমা মৃদু হেসে উত্তর দেয়,
লোক যে যা বলার বলুক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা দুজন যখন রোমান্স করছিল তখন ওদের ভেতরে ঢুকে পড়ে সুরমান বোন যমুনা। যমুনা চলচল প্রকৃতির। সে জানায়, আমি ট্রেনের ভেতরে একটা ব্যান্ড শোয়ের আয়োজন করেছি, সেখানে সবাই নাচানাচি করবে, আর একজন ক্যামেরাম্যান থাকবে যার নাম বদরুল। ওরা সবাই মিলে নাচ গান করতে থাকলে হঠাৎ করে এখানে একটা ঝামেলা হয়ে যায়। হঠাৎ করে বদরুলের সেক্রেটারি এসে তার কানে কানে একটা দুঃসংবাদ দিয়ে যায়, তার মন্ত্রিত্ব চলে গেছে। কারণ হিসেবে জানা যায় তিনি একটা কবিতা লিখেছিলেন, আর সেই কবিতার জের ধরে তার মন্ত্রিত্ব চলে গেছে। মন্ত্রী অবশ্য প্রথমে বিষয়টি গোপন রাখতে চাইছিল, কিন্তু ধীরে ধীরে ট্রেনের সবাই তা জেনে যায়। তবে সাধারণ মানুষের কাছে এটা অবিশ্বাস্য মনে হয়। সামান্য একটা কবিতা লেখার কারণে কারো মন্ত্রিত্ব চলে যেতে পারে, এই কথাটা যেন কেউই বিশ্বাস করতে পারছিল না। এরই মধ্যেই যমুনার অহংকারী আচরণের একটা বহিঃপ্রকাশ ঘটে। নাচতে নাচতে সে অসাবধানতাবশত একটা ট্রেন অ্যাটেন্ডেন্টসের গায়ে ধাক্কা দেয়। এতে করে অ্যাটেন্ডেন্টের হাতে থাকা সমস্ত জুস যমুনার গায়ের সেই দামি পোশাকটার ওপরে পড়ে যায়। ব্যাপারটাতে অনেক রেগে যায় যমুনার, কষে একটা চড় লাগিয়ে দেয় সেই অ্যাটেন্ডেন্টকে, আর চিৎকার করে বলে, তুই এই ড্রেসের দাম জানিস? মন্ত্রী এবং সুরমাকে বহুবার বারণ করা সত্ত্বেও সেই লোকটাকে কান ধরে সবার সামনে উঠবস করায় যমুনা। অপমান এবং লজ্জায় সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় ওই লোকটা। এদিকে দেখা যায় আজিজ এবং তার স্ত্রী আফিয়ার চিরচেনা সেই ঝগড়া। তাদের চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে তাদের ছোট্ট মেয়ে নিতু দুই কানে হাত রেখে বসে আছে। আজিজ তার বউকে অত্যন্ত কটু ভাষায় আক্রমণ করে বলে, তোমার কাজ তো শুধু পেটে বাচ্চা জন্ম দেওয়া, খালি মানুষের কথার কান দাও। সে আরও মনে করিয়ে দেয়, নিতু হওয়ার আগে গ্রামের লোকেরা বলতো তার পা নাকি উল্টো হবে। এই কথা শুনে ট্রেনের আপার বাড়তে বসে থাকা নিতু জেদ করে তার পাটা নিচে নামিয়ে দোলাতে থাকে। আজিজ তখন তাকে ধমক দিয়ে বলে, পা ওপরে ওঠা। বাবার ওপরে অভিমান করে নিতু কেবিন থেকে বেরিয়ে যায়। নিতু ঘুরে বেড়াতে বেড়াতে পৌঁছে যায় জাফর, শাকিল আর রুবির কেবিনে। তারা সদ্য কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। জাফর রুবির পুরনো বন্ধু, তারা একে অপরকে তুই বলে সম্বোধন করত।